স্যার আমরা যে হোমিওপ্যাথি আসলে চিকিৎসাটা করি, এই হোমিওপ্যাথি চিকিৎসাটার আসলে মূলনীতিটা কি, এবং হোমিওপ্যাথি এটি কিসের উপর দাঁড়ায় আছে, এবং অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথির ভিতরে পার্থক্যটা কি? ধন্যবাদ আপনাকে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি প্রশ্ন করেছেন, যদিও উত্তরটা অনেক কঠিন, যেহেতু একেবারে মৌলিক বিষয়টা আপনি জানতে চেয়েছেন, অনেক কঠিন বিষয়, তারপরও আমি সহজভাবে বলার চেষ্টা করছি যাতে আপনি বুঝতে পারেন। পরম করুণাময় মহান স্রষ্টার নামে শুরু করছি। শুধু দর্শকবৃন্দ, আপনারা যারা দেখছেন, আমার খুব প্রিয় ভাজন ডাক্তার মাউন, উনি আসছেন, আমার কাছে প্রশ্ন করলেন যে হোমিওপ্যাথির মূল নীতি সমূহ কি, অর্থাৎ হোমিওপ্যাথির ভিত্তিভূমি কি, এটাই তো। আর অ্যালোপ্যাথি চিকিৎসার সাথে সম্পর্ক বা অ্যালোপ্যাথি চিকিৎসার যে কুফল, তার সাথে কি সম্পর্ক। তো ঠিক আছে, আমরা আলোচনা করি। আমরা জানি যে হোমিওপ্যাথি হচ্ছে সদৃশ চিকিৎসা, অর্থাৎ সদৃশকে দিয়ে যে আরোগ্য করা, এটাই হচ্ছে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথির মূল যে নীতি, এখান থেকে কোনোভাবেই সরে যাওয়ার সুযোগ নেই। সেটা কি? সেটা হচ্ছে সদৃশকে সদৃশ দিয়ে প্রতিহত করা, অর্থাৎ সদৃশকে ধ্বংস করা বা বিনাশ করা। সেই কারণে হোমিওপ্যাথির মূল যে নিয়মটা, সেই নিয়মটাকে বলা হচ্ছে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার। ঠিক আছে, সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, অর্থাৎ সদৃশ দ্বারা সদৃশকে আরোগ্য করা। হ্যাঁ, তো এই সদৃশ নিয়মে চিকিৎসা করার যে নিয়ম, যে পন্থা বা যে পদ্ধতি, সেটাই হোমিওপ্যাথি, এবং এইটাই হোমিওপ্যাথির মূল ভিত্তিভূমি। এছাড়াও আরো বেশ কিছু বিষয় আছে, যেমন আমাদের যে ওষুধগুলো আছে, এই ওষুধগুলো এমনভাবে পরীক্ষা করা হয়েছে যা পৃথিবীর অন্য কোনো প্যাথি বা রীতি বা পদ্ধতি কোথাও এই সিস্টেমটা নেই, শুধুমাত্র বা একমাত্র হোমিওপ্যাথিতে আছে। সেটা কি? আমাদের ওষুধগুলো, প্রত্যেকটা ওষুধ আমরা সুস্থ মানবদেহে পরীক্ষা করি, অর্থাৎ হোমিওপ্যাথির প্রত্যেকটা ওষুধ সুস্থ মানবদেহে পরীক্ষা করা হয়েছে। দেখেন কতটা কঠিন ব্যাপার একটা পরীক্ষা করা, অর্থাৎ যাদের শরীরে পরীক্ষা করা হয় তাদেরকে পরীক্ষক বলে, এবং তাদেরকে যারা অবজারভেশন করে, অর্থাৎ তাদেরকে যারা দেখাশোনা করে, তাদেরকে অবজারভার বলে। তারা অবজারভার, কারণ এদের শরীরে একটা অচেনা জিনিসকে শরীরে প্রুভ করা হয়, অর্থাৎ খাওয়াই দেওয়া হয়। সেই ওষুধের ক্রিয়া কি হবে, সেই ভেষজের ক্রিয়া কি হবে, আমরা কেউ জানি না। অথচ দেখেন মহাত্মা হ্যানিম্যানকে কত মানুষ কত ভালোবাসতেন, হোমিওপ্যাথিকে কত মানুষ ভালোবাসতেন। যে এতে কিন্তু শুধু যে মহাত্মা হ্যানিম্যানের অবদান তা না, বিশ্বের বহু একেবারে কি বলা যায় যে একদম অন্যের জন্য বিলিয়ে দিয়েছে জীবনটা, নিজের জীবন, মানুষের সুখ স্বাচ্ছন্দ্য, তার স্বাস্থ্য, সেই স্বাস্থ্য কি হবে, উনি বাঁচবেন কিনা তারও ঠিক নেই। এরকম একটা পরিস্থিতিতে মানুষ তার শরীরে ওষুধ প্রয়োগ করতে দিছে। আপনি আমি দিব? এতটা মানে আমরা স্বার্থহীন হই না, আমরা স্বার্থপর। আমার ছেলেটাকে বলবো যে ঠিক আছে, আমার ছেলেটা উপর ওষুধ প্রয়োগ করো। অথচ সে সময় অনেক লোক, তার মধ্যে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, যুব, বনিতা সবাই আছে, এবং এক সেটে 50 জন মতো পরীক্ষক এটাকে ওষুধ প্রুভ করার সুযোগ দিছে। হোমিওপ্যাথি যে কত ত্যাগের বিনিময়ে তৈরি হয়েছে, এই ওষুধ পরীক্ষার জায়গা থেকে আমরা বুঝতে পারি। এই ওষুধ প্রুভ করা হয় সুস্থ মানব শরীরে, এবং এই ওষুধ যখন তাকে দেওয়া হয়, তার যে রিয়াক্ট হয়, এই রিয়াক্ট হলে যে অর্থাৎ তার যে প্রতিক্রিয়া হয়, অর্থাৎ তার যে লক্ষণগুলো তৈরি হয়, তার শারীরিক তার মানসিক লক্ষণ, হ্যাঁ, এইগুলো যখন তৈরি হয় তখন কিন্তু পরীক্ষক অনেক কষ্ট পায়। মনে করেন একজনকে সরিনাম খাওয়া দেওয়া হয়েছে, অথবা একজনকে মার্সল খাওয়া দেওয়া হয়েছে, তার সমস্ত শরীরে চুলকানি পাতলায় ভরে গেছে। এই কষ্টটা কিন্তু তিনি মানে একেবারে
কি বলা যায়, মানব কল্যাণে, মানবের উপকার করার জন্য তিনি কিন্তু এই কষ্টটা ভোগ করছেন। এরপরে ওনার শরীরে যে লক্ষণগুলো তৈরি হলো, এই লক্ষণগুলো একটা বইতে লেখা হয়। হ্যানিম্যান প্রথম যে বইটিটা লিখছিলেন সেই বইটার নাম আছে ম্যাথমেটিকা পিউরা। এখানে উনি ওষুধ প্রয়োগ করছেন, আর পরবর্তীতে আরো অনেক ডাক্তার তার শিষ্যরা এইগুলো পরীক্ষা করছেন এবং এগুলো লিপিবদ্ধ করে রেখেছেন। আজকে আমাদের হোমিওপ্যাথিতে বিশাল ওষুধের সম্ভার, এই বিশাল যে সম্ভার, এইটা তৈরির জন্য আমাদের অনেকগুলো মানুষের ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাহলে আমরা দ্বিতীয় স্তম্ভটা দেখলাম যে প্রথম দেখলাম যে সদৃশ ওষুধ দিয়ে চিকিৎসা করা, আর 2 নম্বর দেখলাম সুস্থ মানব দেহে ওষুধ পরীক্ষা করা। এই সুস্থ মানব দেহে ওষুধ পরীক্ষা এটা অন্য কোনো প্যাথিতে নেই আমার জানা মতে। সবাই অন্য জায়গায় যে গুলো পড়ছে, এই পশু পাখি, নিম্ন শ্রেণীর প্রাণী, শিম্পাঞ্জি, বানর, কুকুর, বিড়াল, অসুস্থ মানব দেহে, এসব বিভিন্ন ভাবে ওষুধ প্রয়োগ করা হয়েছে, কিন্তু একমাত্র হোমিওপ্যাথিতে সুস্থ মানব দেহে ওষুধ পরীক্ষা করা হয়েছে। এটা হোমিওপ্যাথির একটা স্পেশালিটি, এটা একটা সায়েন্স। এরপরে ওষুধ তৈরি করা হলো। প্রথম যে শক্তিটা, যে ওষুধটা তৈরি করা হয়, প্রথম যে শক্তিটা তৈরি হয় সেটা হচ্ছে মাদার বা মাতৃশক্তি, যাকে আমরা মাদার টিংচার বলি। এই মাদার টিংচার তৈরি হয়। এই মাদার টিংচার তৈরি করে হ্যানিম্যান প্রথম দিকে এগুলো উনি চিকিৎসা করতেন মাদার দিয়ে, কিন্তু দেখা যায় যে না, এই রোগগুলো আবার ফিরে আসতেছে। তখন উনি চিন্তা করলেন যে না, এটা হচ্ছে না, তাহলে ঘটনা কি, তাহলে ওষুধের পরিমাণটা আমি একটু কমাই দিয়ে দেখি। তখন ওষুধের পরিমাণ কিভাবে কমবে, উনি এই মাদার টিংচারটাকে ডাইলিউশন করলেন, এখানে বিভাজন করলেন, এখানে শক্তিকরণ করলেন এবং বিভাজন করলেন। বিভাজন করার পর দেখা গেল যে না, আর একটু বেশি কাজ হচ্ছে। তখন উনি কি করলেন, তিনি একটা নিজস্ব পদ্ধতিতে, যে পদ্ধতিতে অন্য কোনো প্যাথিতে এটা পদ্ধতিটা নাই, অন্য প্যাথিতে যেমন মনে করেন যে একটা ট্যাবলেট 5 গ্রাম, এর পরবর্তী শক্তি হচ্ছে 10 গ্রাম, তারপরে মনে করেন 20 গ্রাম, 25 গ্রাম, 50 গ্রাম, 100, 200, এইভাবে ওষুধের মাত্রা অর্থাৎ ওষুধের পরিমাণ বাড়াই দিয়ে তাদের শক্তি বৃদ্ধি হয়। আসলে তো শক্তি বাড়ে না, ওখানে পরিমাণটা বাড়ে। কিন্তু শক্তি বাড়ে কখন, যখন তার পদার্থটা বিভাজিত হয়। এটা কিন্তু সায়েন্স। পদার্থ যত বিভাজিত হবে তত সে শক্তিশালী হবে। সেটা আমরা জানি যে আমরা যদি পদার্থকে ভাঙি তাহলে আমরা অণু পাই, পদার্থের থেকে অণুর ক্ষমতা বেশি। অণুকে ভাঙলে পরমাণু পাই, অণুর থেকে পরমাণুর ক্ষমতা বেশি। পরমাণুকে যদি আমরা ভাঙি তাহলে আমরা ইলেকট্রন, নিউট্রন, প্রোটন পাই। সেটা কিন্তু মূল পদার্থ থেকে অনেক অনেক গুণ শক্তিশালী। এর পরবর্তীতে এটাকে আরো ভাঙা হয়েছে, ভেঙে এটাকে কি করা হয়েছে, আলফা, বেটা, গামা। তাহলে এইটা কিন্তু অনেক অনেক শক্তিশালী। এই থিওরিটা হ্যানিম্যানের মাথায় আসলেন এবং উনি কি করলেন, ওষুধকে বিভাজন করলেন, ভাঙলেন, এবং যত উনি ভাঙলেন, ভাঙার পরে দেখলেন যে এটা বেশি বেশি কাজ করে এবং দীর্ঘস্থায়ী কাজ করে, দীর্ঘদিন ধরে কাজ করে। উনি পঞ্চম সংস্করণে এসে উনি শততমিক ওষুধ ব্যবহার করলেন, কিন্তু শততমিকেও কিছু ত্রুটি রয়ে গেল। যেমন শততমিকের ত্রুটিটা কি, প্রথমত হচ্ছে যে আমি ওষুধটা দিলাম, এই ওষুধটা দিয়ে আমাকে বসে থাকতে হয়। আমি সঠিক ওষুধ দিছি, দিয়ে আমাকে বসে থাকতে হয়, এই ওষুধের ক্রিয়া কবে শেষ হবে। আবার ওষুধটা দেওয়ার সাথে সাথে তার একটা বৃদ্ধি দেখা দেয়, অ্যাগ্রাভেশন হয়, এবং ও অ্যাগ্রাভেশন হলে এর আবার অ্যান্টিডোজেরও প্রয়োজন হয়। ঘন ঘন ওষুধ প্রয়োগের সুযোগ এখানে থাকে না। এই জন্য উনি শেষ জীবনে উনি 50 সহস্রতমিক ওষুধ ষষ্ঠ সংস্করণের মাধ্যমে তৈরি করলেন। এই ওষুধটা আমরা স্বাভাবিকভাবে 6 ঘন্টা পরপর দিতে পারি, 3 ঘন্টা পরপর দিতে পারি, 1 ঘন্টা পরপর দিতে পারি, 10 মিনিট পরপর দিতে পারি, সুযোগ আছে। এবং এর অ্যাগ্রাভেশনটা 6 ঘন্টার বেশি থাকবে না। এবং আমি বিগত 2012 সাল থেকে পূর্ণাঙ্গভাবে এই 50 সহস্রতমিক ওষুধ ব্যবহার করছি।
ইনশাআল্লাহ এখনো একটা রোগীর জন্য আমাকে অ্যান্টিডোজ ব্যবহার করতে হয়নি। তাহলে শততমিকের ব্যর্থতাকে উনি কাটা ওঠার জন্য উনি 50 সহস্রতমিক ওষুধ ব্যবহার করলেন, এবং 50 সহস্রতমিক ওষুধ সব দিক থেকেই লাভ। শুধুমাত্র ওষুধটা সদৃশ করা, যেটা আমরা প্রথম নিয়মে বলছিলাম সদৃশ, এই সদৃশটা তিনি যদি করতে পারেন তাহলে ওনার 50 সহস্রতমিক ওষুধ সাংঘাতিকভাবে কাজ করবে। এবং একটু আগে যে রোগীটা আসলো, ইনি ক্যান্সারের রোগী ছিলেন, এই জয়নগর বাড়ি, এই যে ওষুধ নিয়ে গেল, উনি কিন্তু সুস্থ। ওনাকে পিজি হসপিটাল থেকে গত 1.5 বছর আগে বলছে যে 3 মাসের বেশি বাঁচবে না, উনি এখনো বেঁচে আছেন। ওনার সঙ্গে কথা বললাম। তো দেখেন, এটা কিন্তু শততমিক করতে গেলে শততমিক হতো না তা না, হয়তো আরো বেশি বেগ পেতে হতো, আরো বেশি সময় নিতে হতো, কিন্তু 50 সহস্রতমিক ওষুধে অতি দ্রুত ভাবে এটা হয়ে গেল। তাহলে এই যে শক্তিকরণ বা ওষুধের ভিতরে গতি সৃষ্টি করা, এটা হোমিওপ্যাথির একটা মূলনীতি। তাহলে প্রথম ওষুধ হবে সদৃশ, ওষুধ সুস্থ মানবদেহে পরীক্ষিত হবে, এবং ওষুধের শক্তিকরণ করতে হবে, শক্তিকৃত ওষুধ ব্যবহার করতে হবে। এখন আমাদের তো ওষুধ আছে অনেক, এই ওষুধ যখন রোগী আমাদের কাছে আসে তখন কিন্তু মাত্র একটা ওষুধের লক্ষণ এসে বলে না। বিশেষ করে একট ক্ষেত্রে আমরা দেখছি যে লক্ষণগুলো স্পষ্ট থাকে, সাধারণত একটা ওষুধের লক্ষণই বলতে থাকে। কিন্তু একটের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে একটা রোগী আসলো, সে এসে ব্রায়োনিয়াও বলতেছে, সে এসে জেলসও বলতেছে, সে এসে রাস্টক্সও বলতেছে, হ্যাঁ, সে অনেকগুলো ওষুধের মিক্সড লক্ষণ থাকতে পারে। এর মধ্যে থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ওষুধ দিতে হবে। আর ক্রনিকের ক্ষেত্রে তো কোনো ব্যাপারই না, কখনো কখনো কোনো ওষুধের লক্ষণই খুঁজে পাওয়া যায় না, একক লক্ষণ ওষুধই খুঁজে পাওয়া যায় না, আবার কখনো কখনো দেখা যায় যে অনেকগুলো ওষুধের লক্ষণ বলতেছে। তো আমাদেরকে কি করতে হবে, একটা ওষুধ আমাদের নির্বাচন করতে হবে, এবং একটা ওষুধ একবারে প্রয়োগ করতে হবে। 3টা ওষুধ আছে, 3টা ওষুধের লক্ষণ দিছে, মনে করেন একটা রোগী আসলো জ্বর নিয়ে, এখন তার মধ্যে ব্রায়োনিয়া আছে, আবার তার মধ্যে জেলসও আছে, আবার মনে করেন তার মধ্যে রাস্টক্সও আছে। তিনি 3টা ওষুধ দিলেন। আমরা সাধারণত যে কাজটা করি সেটা হচ্ছে 3টা ওষুধ দিয়ে দিই, যে তুমি ব্রায়োনিয়া খাবা, 3 ঘন্টা পরে রাস্টক্স খাবা, 3 ঘন্টা পরে জেলস খাবা, আর একটা তো সারবেই। এইরকম বিষয় কিন্তু হোমিওপ্যাথি না। হোমিওপ্যাথি এরকম মন গড়া বিষয় না। হোমিওপ্যাথিকে আপনাকে একটা ওষুধ দিতে হবে, অর্থাৎ গাছের ডালে একটা পাখি বসে আছে, আপনার কাছে একটা বন্দুক দেওয়া হবে, একটা গুলি দেওয়া হবে। এই একটা গুলি দিয়ে যদি আপনি পাখিটা মারতে পারেন তাহলে আপনি শিকারী, আর নাহলে আপনি শিকারী না। এর মাঝখানে কিছু নেই। ঝড়ে কলা গাছ ভাঙলো, ফকিরের কেনামাতি বাড়লো, এটা হোমিওপ্যাথি না। হোমিওপ্যাথি এই জন্য অনেক কঠিন। তাহলে আমরা ওষুধ দেব কি, একবারে একটা ওষুধ দিব, একসাথে একাধিক ওষুধ দেওয়া যাবে না। আচ্ছা, এই ওষুধগুলোকে আমাদের শক্তিকরণের ফলে এটা কি হচ্ছে, এই ওষুধটা সূক্ষ্ম হচ্ছে, শক্তিকৃত হচ্ছে, এবং আমরা আগেই জানছি যে এটা পরীক্ষা করা হয়েছে। তাহলে হোমিওপ্যাথির 5 নম্বর এসে দাঁড়ানো, ওষুধ হবে সূক্ষ্ম, ওষুধ হবে শক্তিকৃত, ওষুধ হবে পরীক্ষিত। এটা হোমিওপ্যাথির মূলনীতি। এরপরে আমরা মাত্রার ব্যাপারে আসি। মাত্রা মনে করেন ওষুধটা সূক্ষ্ম ওষুধ আছে, আমরা শক্তিকরণ করলে ওষুধ সূক্ষ্ম হয়, কিন্তু ওষুধ ক্ষুদ্র হয় না। যখন আমরা একটা ওষুধ পানিতে তৈরি করলাম, পানিতে দেওয়ার সাথে সাথে ওষুধটা পানির সাথে বিভাজিত হয়ে গেল, অর্থাৎ ওই ওষুধটা ক্ষুদ্র হয়ে গেল। ওখান থেকে যখন আমি এক দাগ ওষুধ খাইলাম, পরবর্তী যে ওষুধটা থাকলো সেই ওষুধটা তো একই ওষুধ, তাহলে একে কি করতে হবে, এর থেকে একটু শক্তিকরণ করতে হবে। অর্থাৎ একে আমরা 8টা 10টা অথবা 12টা ঝাঁকি দিয়ে এটা শক্তি করলাম, কিছুটা শক্তি বাড়লো। কিন্তু ওই ওষুধটা সরাসরি খাওয়ার কথা না, ওই ওষুধটাও বিভাজিত খাইতে হবে, অর্থাৎ মাত্রাটাও পরিবর্তন করতে হবে, শক্তিটাও পরিবর্তন করতে হবে, মাত্রাটাও পরিবর্তন করতে হবে, অর্থাৎ ক্ষুদ্র মাত্রা এবং পরিবর্তিত মাত্রা। হ্যাঁ, তাহলে 6 নম্বরে এসে আমরা দেখলাম যে ওষুধকে হতে হবে ক্ষুদ্র, ওষুধের ক্ষুদ্রতম মাত্রা এবং পরিবর্তিত মাত্রায় ব্যবহার করতে হবে।
এরপরে যে ওষুধ নির্বাচনের ক্ষেত্রে একটা কথা আছে, সেটাও কিন্তু হোমিওপ্যাথির একটা মূল বিষয়। সেটা হচ্ছে কি, আমরা যে রোগীটা দেখছি, এই যে বলছিলাম যে অনেকগুলো লক্ষণ আছে, যে লক্ষণের মধ্যে আমরা কোন ওষুধটা দিব, কিভাবে দিব, সেটা হচ্ছে আমরা ওই ওষুধের একটা ব্যক্তি স্বাতন্ত্রতা আছে। প্রত্যেকটা ব্যক্তির একটা ব্যক্তি স্বাতন্ত্রতা আছে। হ্যাঁ, এই ব্যক্তি স্বাতন্ত্রতা আমাদেরকে বুঝতে হবে, এবং ওষুধ সত্তারও একটা স্বতন্ত্রতা আছে। এই দুই স্বতন্ত্র একসাথে মিশাই দিতে হবে, তাহলে আমরা বুঝবো যে সঠিক হয়েছে, সদৃশ হয়েছে। আমরা দেখেন, আমরা যদি কোনো একটা সঙ্গীত অনুষ্ঠানে যাই, বা আমরা এখন এই যে ইন্টারনেটের জন্য আমরা একটা গান যখন দেখি, দেখবেন যে একজন একটা দেশাত্মবোধক গান গাচ্ছে, অথবা একটা ভাওয়া বা লালন গীতি, পল্লী গীতি, যা একটা গাচ্ছে আর কি, আধুনিক। এখন এখানে কিন্তু অনেকগুলো বাদক থাকে, অনেকগুলো বাদ্যযন্ত্র থাকে। এই বাদ্যযন্ত্রগুলো দেখবেন যখন বাজে, যে যা বাজায়, মনে করেন বাঁশি বাজাচ্ছে, বাঁশিটা এখন বাজতেছে জোরে, তখন ওই ক্যামেরাম্যান কি করে, বাঁশিটাকে ক্যামেরার সামনে নিয়ে আসে। আবার বাঁশির বাজনা শেষ হয়ে গেলে তখন দেখা যায় যে কিবোর্ড বা সেতার বেতার যা হোক আছে, অর্থাৎ এই জিনিসগুলো সবই একসাথে বাজে, কিন্তু কখনো কখনো একটি বাদ্যযন্ত্র তার প্রাধান্য দেখায়। তেমনি আমাদের ভিতরে অনেকগুলো ওষুধের দখল থাকতে পারে, আক্রান্ত হতে পারে, লক্ষণ থাকতে পারে, কিন্তু দেখবেন যে একটি ওষুধের লক্ষণ স্পষ্টত, সেটাই হচ্ছে ওষুধ সত্তার কি, ওষুধ সত্তার এটা তার স্বতন্ত্রতা। এই স্বতন্ত্রতার সাথে ওই ব্যক্তির স্বতন্ত্রতাটা মিলাতে হবে, তাহলেই শুধুমাত্র সদৃশ হবে। তাহলে আমাকে যদি এটা মিলাতে পারে, তাহলে আমাকে একাধিক ওষুধ দেওয়া লাগবে না, হোমিওপ্যাথির থেকে আমি বাইরে আর চলে যাব না। তাহলে আমরা দেখলাম যে 7 নম্বরে আমরা ব্যক্তি স্বাতন্ত্রতা ও ওষুধ সত্তার স্বতন্ত্রতার সাথে আমাদেরকে সদৃশ করতে হয়। এরপরে যে জিনিসটা হচ্ছে, যদি আমরা এটা করতে পারি, তাহলে রোগীর কি হয়েছে এটা আমাদের দেখার দরকার হয় না। রোগীর কি ফোড়া হয়েছে, না মাথা ব্যথা হয়েছে, না পেট ব্যথা হয়েছে, না ক্যান্সার হয়েছে, না টিউমার হয়েছে, এটার আমাদের দেখার আর প্রয়োজন হয় না। অর্থাৎ আমরা রোগীকে ওষুধ দিলাম, তার কি রোগ হয়েছে, রোগের ওষুধ আমরা দিলাম না। যে কথা বলা হয়েছে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এটা হোমিওপ্যাথির একটা মূলনীতি। অর্থাৎ রোগীকে চিকিৎসা করো, রোগকে নয়। এইটা হচ্ছে হোমিওপ্যাথির একটা মূলনীতি। এখন এই রোগীকে চিকিৎসা করতে যে আমরা মাঝে মাঝে যে কাজটা করি, সে কাজটা হচ্ছে রোগীর অংশ বিশেষ বা শুধু দৈহিক লক্ষণ মিলায়ে বা বিশেষ কোনো রোগের লক্ষণ মিলায়ে আমরা ওষুধ দিই। এই ওষুধটা দিলে এটা আংশিক চিকিৎসা হয়, বা যদি আমরা বিশেষ কোনো অঙ্গের চিকিৎসা করি তাহলে সেটা আঙ্গিক চিকিৎসা হয়। কিন্তু কোনো আংশিক বা আঙ্গিক চিকিৎসা দেওয়া যাবে না। দিতে হবে কি, রোগীর সামগ্রিক চিকিৎসা। অর্থাৎ মানুষ, আপনি বাউন, আপনাকে চিকিৎসা দিলে বাউন কি চিকিৎসা দিতে হবে, তাহলে বাউন কে এটা আমাদেরকে জানতে হবে। অর্থাৎ রোগী কে, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। এটা সাধারণ অর্থে মানুষ যাকে রোগী বলে, হোমিওপ্যাথি তাকে রোগী বলে না। এই বিষয়টা না আমরা পরে একদিন আলোচনা করব, রোগী কাকে বলে আর রোগ কাকে বলে। এই বিষয় সম্পর্কে প্রচলিত যে ধারণা আর আমাদের হোমিওপ্যাথি যে ধারণা সম্পূর্ণ ভুল, মানে সম্পূর্ণ ভিন্ন, ভুল না ভিন্ন আর কি, সম্পূর্ণ ভিন্ন। তাহলে আমরা 10 নম্বরে যদি আমরা আসি, যে আমাদের মূল নীতিটা কি। এই যে এত কথা বললাম, এত কাজ করলাম, এত ত্যাগ তিতিক্ষা, এত গবেষণা, এটা দিয়ে আমাদের মূল উদ্দেশ্যটা কি, সেটাই দিয়ে শুরু করছে আমাদের অর্গানন। The physician high and only mission is to restore the sick to health, to cure as it is done. বলছে চিকিৎসকের একমাত্র ব্রত হলো রোগীকে স্বাস্থ্যে ফিরিয়ে আনা, যেভাবে আমাদের আরোগ্য বিধান নির্দেশনা দিয়েছে। এবং 2 নম্বরে যেটা বলছে যে রোগীকে কি করতে হবে, দ্রুত
দ্রুত বিনা কষ্টে এবং স্থায়ীভাবে তার রোগের দূরীকরণ করে তাকে স্বাস্থ্যে ফিরে আনতে হবে। এটা হচ্ছে আমাদের 10 নম্বর। তাহলে আমরা 1 থেকে 10 নম্বরের আলোচনা করলাম যে আমাদের অন্তত 10টা নীতি আছে, মূল নীতি আছে, এছাড়াও অনেক নীতি আছে। তো আমরা এই 10টা নীতি আমরা আরেকটু বলে শেষ করি। প্রথম নীতি হচ্ছে সদৃশকে প্রতিহত করে, এটা আমাদের মূল নীতি এবং আমরা সদৃশ চিকিৎসা করি। 2 নম্বরে আমরা বলবো যে সুস্থ মানব দেহে ওষুধ পরীক্ষা, এটা আমাদের মূল নীতি। হোমিওপ্যাথির নিজস্ব নীতিতে ওষুধের গতি সৃষ্টিকরণ বা শক্তিকরণ। 4 নম্বরে আমরা বলবো একবারে একক সদৃশ ওষুধ প্রয়োগ। 5 নম্বরে বলবো ওষুধ সূক্ষ্ম শক্তিকৃত ও পরীক্ষিত হতে হবে। ওষুধ হতে হবে ক্ষুদ্র মাত্রা এবং পরিবর্তিত মাত্রা। রোগীর ব্যক্তি স্বাতন্ত্রতার সাথে ওষুধ সত্তার স্বাতন্ত্রতা নির্ণয় করা। রোগ নয় রোগীর চিকিৎসা করা। রোগীর আংশিক নয় সামগ্রিক বা আঙ্গিক নয়, আংশিক বা আঙ্গিক নয় সামগ্রিক চিকিৎসা করা। আর রোগীকে বিনা কষ্টে দ্রুত এবং স্থায়ীভাবে তার চিকিৎসা করা। এই মূল নীতিগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা হোমিওপ্যাথির ভিতরে আসি। আর যদি আমরা কোনো নিয়ম লঙ্ঘন করি তাহলে আমরা যতই হ্যানিম্যানের ছবি টানাই, আমরা যতই নিজেকে হোমিওপ্যাথ বলি, অবশ্যই আমরা হোমিওপ্যাথ না। আমাদের হোমিওপ্যাথ হতে গেলে এই 10টা নিয়মের একটি নিয়মও আমরা লঙ্ঘন করতে পারবো না। যারা প্রকৃতপক্ষে চিকিৎসা করেন ওনারা হোমিওপ্যাথ চিকিৎসক এবং বাকিরা ভুয়া। ধন্যবাদ।